চলো, তোমরা সবাই শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি একটু মিস্টেক হয়ে গেছিল। আমি কোনো কারণে তোমাদের বদলে ইন্টারভিউ ক্লাসটা আমি শুরু করে দিয়েছিলাম। কোনো কারণে লিঙ্কটাও মানে অ্যাক্টিভেটটা হচ্ছে কি ওই গ্রুপে হয়ে গেছিল। তো আজকে আমাদের যে ক্লাসটি রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণ হচ্ছে দেখো, আমরা এর আগের যে ক্লাসটাতে করেছিলাম ম্যাথামেটিক্স, তোমরা জানো সিটেড ম্যাথামেটিক্স। তো সেই সিটেড ম্যাথামেটিক্স এবং সায়েন্সের যে পোর্শনটা করা হয়েছিল, ম্যাথ কমপ্লিট হয়ে গিয়েছিল। ঠিক আছে, আজকে আমরা তারই হচ্ছে কি তোমার বাকি যে সায়েন্সের 30টা কোশ্চেন না সায়েন্স, তো সেই সায়েন্সের 30টা কোশ্চেন আজকে আমরা করাবো। ঠিক আছে, তো সবাই যারা ক্লাস করছো মন দিয়ে শুনে নাও। তার কারণ হচ্ছে কি দেখো, সায়েন্সের কোশ্চেন যেটা করা হয়েছে মানে যে সেটটা এসেছিল এবারে, সত্যি কথা বলতে কি খুবই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এবং কোশ্চেনগুলো হচ্ছে খুবই লেন্দি। আশা করা যায় তোমাদের যেটা আপার প্রাইমারি হবে, তো সেটা হচ্ছে কি এই ধাঁচেই হবে, সেটা আমরা মনে করতে পারি। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি 2014 সালে যেটা হয়েছিল সেটা খুবই মানে একবারই হয়েছিল আপার প্রাইমারি, তোমরা জানো 2014 সালে, তারপর আর হয়নি। তো সেক্ষেত্রে একটু তোমরা এই কোশ্চেন পেপারটাকে আমি বলবো যে খুবই মনোযোগ দিয়ে এবং হচ্ছে কি খুবই প্রগাঢ়ভাবে কোশ্চেনগুলো দেখে নাও। কারণ এই কোশ্চেনগুলো দেখবে বাংলা ইংরেজি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করে দিয়েছি। কারণ ম্যাথামেটিক্সটা আমি করিয়েছিলাম পুরো কোশ্চেন পেপারটাকে অন করে। তো আমার যেহেতু এখন টাইম ছিল বলে আমি পুরো বাংলা ইংরেজি দুটোই করে দিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভালো করে তোমরা চেষ্টা করো এবং উত্তরগুলো তোমরা দেবে। ঠিক আছে, কারণ বাংলা ইংরেজি দুটো ভাষায় রয়েছে। তারপরে আমি কিন্তু অ্যান্সারগুলো বলে দেবো। তো চলো আমরা এই কোশ্চেনগুলো করিয়ে দিই। ঠিক আছে, 100টি থেকে একদম পুরো 90টা কোশ্চেন, মানে 100টি থেকে 90 পর্যন্ত টোটাল 30টা কোশ্চেন আর কি। হ্যাঁ, তো এবং প্রত্যেকটা কোশ্চেন দেখো বাংলা ইংরেজি দুটো ভাষায় রয়েছে। এবং কিছু কিছু কোশ্চেন খুবই লেন্দি পাবে, কারণ আপার মানে টেট যেটা হয়েছিল সেটাতে লেন্দি কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, আর যারা তোমরা স্পেশাল টেট দেবে, তোমরা জানো আপার প্রাইমারি স্পেশাল টেট যারা দেবে, তো তারা হচ্ছে কি আরো হচ্ছে কি তোমার ভালোভাবে এটা প্রিপেয়ার করলে তোমাদের কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, চলো। তো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরাই করবে আগে আর কি, তাই না? তারপরে আমি অ্যান্সার দেবো। তো ফার্স্ট কোশ্চেন আমি পড়ছি। আচ্ছা, বাংলায় পড়বো না ইংলিশে পড়বো বলো? কারা কি ভাষায় রয়েছে বলো? ঠিক আছে, তোমরা যেটা বলবে সেটাই হবে। বাংলায় পড়বো না ইংলিশে পড়বো, কোন কোশ্চেনটা পড়বো? তোমাদের ফিডব্যাক তোমরা দাও, সেই মতনই আমি করবো আর কি। না, দুটো ভাষায় পড়বো। আচ্ছা, মুক্তা বলছে যে বেঙ্গলিতে। ঠিক আছে, বাকিরা বলো, বাকি যারা আছো বলো। আচ্ছা, তপনও বলছে বাংলা, সন্দীপনও বলছে বাংলা, তাই না? সুসেন বলছে বাংলা। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা বাংলাটাই পড়ছি। হ্যাঁ, দেখো যেটা অসুবিধা হবে আমরা সেটা ইংলিশটা পড়ে নেবো আর কি। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন বলছে যে আপনাকে জবা ফুল থেকে তৈরি একটি নির্দেশক দেওয়া হয়েছে। নির্দেশক মানে ইন্ডিকেটর। আচ্ছা, প্রথম টেস্ট টিউবে আপনি আহ, আপনি এ দ্রবণের 2 ফোঁটা যোগ করলেন, দেখলেন দ্রবণের রঙের কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় টেস্ট টিউব যেটা বি নামকরণ করা হয়েছে, দ্রবণের 2 ফোঁটা যোগ করে আপনি সবুজ রং পেলেন। তৃতীয় একটা টেস্ট টিউব রয়েছে, সেখানে হচ্ছে 2 ফোঁটা যোগ করে আপনি মেজেন্ডা বা গাঢ় গোলাপি রং পেলেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলেছে এ বি সি দ্রবণের প্রকৃতি শনাক্ত করো। ঠিক আছে, মানে এক্সপেরিমেন্টাল কোশ্চেন আর কি। কি বললাম, এটা একটা এক্সপেরিমেন্টাল কোশ্চেন। তো এখানে দেখো এ বি সিতে বিভিন্ন কম্বিনেশন আছে, তোমরা দেখতে পাচ্ছ আমলি, ক্ষারীয় আর হচ্ছে প্রশম, এই তিনটের কম্বিনেশন আছে। তো তোমাদেরকে বলতে হবে যে তাহলে এ বি সি এই যে তিনটে সলিউশন, ঠিক আছে, এই তিনটে সলিউশন হচ্ছে কি তোমার কি ধরনের হচ্ছে সলিউশন সেটা আমাদেরকে বলতে হবে আর কি। চলো তাহলে উত্তর বলা শুরু করে দাও, সবাই উত্তর বলা শুরু করে দাও। আজকে কিন্তু সবাইকে অ্যান্সার বলতে হবে। ঠিক আছে, কারণ 30টা কোশ্চেন আমরা ধরে ধরেই ডিসকাস করব এবং চাইবো যে সবাই যাতে হচ্ছে কি সমানভাবে উত্তরগুলো করতে পারে আর কি। ঠিক আছে, যারা কোশ্চেন বুঝতে পারোনি তোমরা আবার পড়তে পারো। ঠিক আছে, তিনটে টেস্ট টিউব নেওয়া হয়েছে। এটা হচ্ছে এ টেস্ট টিউব, এটা হচ্ছে তোমার বি, আর একটা রয়েছে সি। ঠিক আছে, আমরা এখানে ইন্ডিকেটার ইউজ করছি। আর জবা ফুল থেকে তৈরি একটা ইন্ডিকেটার, প্রত্যেকটাতে 2 ফোঁটা করে দেওয়া হলো। ঠিক আছে, প্রথমে দেখো দেখা হলো যে কোনো রঙের পরিবর্তন হচ্ছে না। বিতে হচ্ছে কি তোমরা দেখতে পেয়েছো যে এখানে সবুজ রং দেখা যাচ্ছে, আর সিতে দেখা যাচ্ছে যে কি গোলাপি। ঠিক আছে, তাহলে এই এ আর বি সি এই তিনটে টেস্ট টিউবে কী ধরনের সলিউশন আছে,
ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে 3 বলছে, আবার অনেকে 2 বলছে। আচ্ছা, আমি আগে অ্যান্সারটা বলে দিই, তারপরে তোমাদের কার ভুল হচ্ছে কার ঠিক হচ্ছে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা সায়েন্সের যেহেতু, ঠিক আছে, একটু তোমাদেরকে ভেবে চিন্তে উত্তর করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু উত্তর কোনটা হবে জানো তো? যারা বি বলেছো তারা একদম সঠিক উত্তর, যারা বি বলেছো। তার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যে প্রথমে দেখো চাইনা রোজ যে ইন্ডিকেটার, সেটা যেটা হচ্ছে কি তোমার গ্রিন, যেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে না, যেটা গ্রিন হয়ে যাচ্ছে মানে সবুজ, সবুজ হওয়া মানে তোমরা জানো এটা বেসিক, তাই না? বেসিক ইন্ডিকেটার মানে তোমরা জানো সেটা বেসিক হবে। ইন্ডিকেটার দেওয়া হচ্ছে যেটা সবুজ মানে হচ্ছে বেসিক, মানে বেসিক মানে কি গো? বেসিক মানে ক্ষারীয়, তাই না? তাহলে বিটা ক্ষারীয়, তাহলে বি ক্ষারীয় দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে এই নিশ্চয়ই 3-4 হবে না। আচ্ছা, যেটা হচ্ছে কি তোমার মেজেন্ডা বা তোমার হচ্ছে কি গাঢ় গোলাপি রং হচ্ছে, ওটা তোমরা জানো যে কি ইন্ডিকেট করছে? অ্যাসিডিক। এটা তোমার অ্যাসিডিক, অ্যাসিডিক মানে এটা হচ্ছে আম্লিক, তাই না? আম্লিক। আর এটা বেসিক মানে ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয়। আমি বাংলা ইংরেজি দুটো লিখে দিচ্ছি। আর যেটা কিছু করছে না, তাহলে সেটা হচ্ছে প্রশম হবে, এটা হচ্ছে প্রশম বা নিউট্রাল, এটা হচ্ছে প্রশম বা নিউট্রাল। দেখো একটু তোমাদেরকে সায়েন্সটা বুঝতে হবে আর কি, হ্যাঁ, এলোপাতাড়ি অ্যান্সার করলে হবে না, একটু সায়েন্স বুঝতে হবে। দেখো আমি হলে প্রথমে যে অ্যান্সারটা করতাম, দেখো আমি সবসময় হচ্ছে কি অপশান এটাকে পছন্দ করতাম। কেন না? নিউট্রালে কোনো কালার পরিবেশন হচ্ছে না। তাহলে নিশ্চয়ই যারা সি বলছো, হ্যাঁ কিছুটা তোমাদের লজিক ছিল, শুধু গুলিয়ে গেছে কি বি সি জায়গা গুলিয়ে গেছে, তাই তো? নাহলে তোমরা হচ্ছে কি অনেকেই ঠিক ধরেছিলে, কারণ এটা যেহেতু হবে মানে প্রথম হবে, তাহলে অপশান 1 আর 4 নিশ্চয়ই হবে না। অনেকেই তোমরা কাছাকাছি গেছিলে, তাই না? তার মধ্যে কিছুজন ভুল করে ফেলেছো, কিছুজন ঠিক করেছো। আচ্ছা, সবাই বুঝতে পারলে কিনা একটু তোমরা হচ্ছে কি জানাও তো। সিসি বলে লিখো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, একটু জানাও তো তোমরা, বুঝতে পারলে সবাই? দেখো তাহলে এই যে কোশ্চানে কিন্তু তোমরা 3টে কোশ্চান একসাথে কিন্তু উত্তর পেয়ে গেলে, তাই না? মানে প্র্যাকটিস হয়ে গেল আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো 3টে কোশ্চানের অ্যান্সার কিন্তু তোমাদের প্রিপেয়ার হয়ে গেল, তাই না? চলো পরের কোশ্চানে যাচ্ছি, ঠিক আছে, পরের কোশ্চানে যাচ্ছি। কোশ্চান নাম্বার হচ্ছে কি 62। দেখো বলেছে এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, স্টেটমেন্ট আর কি। কি বলেছে দেখো, বিবৃতি 1-এ বলা হচ্ছে একটি বস্তুর যান্ত্রিক শক্তি অশূন্য হতে পারে, কিন্তু তার ভরবেগ শূন্য শূন্য হতে পারে, ঠিক আছে? একটি বস্তুর হচ্ছে যান্ত্রিক শক্তি, সেটা অশূন্য হতে পারে, ঠিক আছে? অশূন্য মানে যারা বাংলা বুঝতে পারছো না, নন জিরো। আর যেটা হচ্ছে ভরবেগ, সেটা শূন্য হতে পারে। আচ্ছা, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল অশূন্য হওয়া সত্ত্বেও বস্তুটি দ্বারা সম্পাদিত কার্য শূন্য হতে পারে। তাহলে এখানে বলেছে যে দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, সেটা হচ্ছে কি আমরা এখানে আইডেন্টিফাই করব, ঠিক আছে? তুহিন বলছে সব ইন্ডিকেটারই কি গ্রিন পিঙ্ক হবে? না, তোমরা সবাই জানো যে যদি সেটা ক্ষারীয় দ্রবণ হয় তাহলে সেটা কি হয়? সবুজ হয়। আর যদি হচ্ছে কি সেটা অ্যাসিডিক হয় তাহলে তোমরা দেখতে পাবে গোলাপি। এটা কিন্তু তোমরা সবাই পড়েছো, একটু খেয়াল করো, পড়েছো তোমরা, তাই না? চলো তাহলে এটা কি হবে বলো। এটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি তোমার কেমিস্ট্রি কোশ্চেন আর কি, ঠিক আছে? সায়েন্স যেহেতু, এখানে কেমিস্ট্রি কোশ্চেনই করা আছে। দেখো ভালো করে বলছে, দেখো যে এন অবজেক্ট ক্যান হ্যাভ নন জিরো মেকানিক্যাল এনার্জি, বাট জিরো হচ্ছে কি তোমার মোমেন্টাম। স্টেটমেন্ট 2 বলেছে যে an object can do zero work even if the force acting on the object is non zero, ঠিক আছে? তাহলে এই দুটোকে কম্পেয়ার করো, কোনটা সঠিক কোনটা ভুল, সেই সাপেক্ষে উত্তরগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে বললাম, এবারে উত্তর কিন্তু তোমরা আগে বলবে, তাই না? প্রথম কথা হচ্ছে কি দেখো, যে এটা যারা যারা অপশান 2 বলেছো না, এটা যারা যারা অপশান 2 বলেছো তারা কিন্তু একদম সঠিক বলেছো, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু সঠিক। অপশান বি যারা যারা বলেছো উত্তর, তোমরা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি এখানে সুপ্রাণ, তারপর হচ্ছে সৌমাল্য, অর্পিতা, প্রত্যয় এবং তুহিন, সবাই কিন্তু তোমরা 5জনই তোমরা কিন্তু সঠিক উত্তর দিয়েছো। বাকি যারা চেষ্টা করছো তোমরাও উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এনার্জির উপকারে জানি, একটা হচ্ছে কি তোমার পোটেনশিয়াল এনার্জি, যেটা স্থির কি বলবো স্থির শক্তি, আর একটা যে গতি শক্তি, তাই না? যখন কোনো অবজেক্ট কোনো একটা জায়গায় হচ্ছে কি তোমার ফিক্স থাকে, তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, যেটাকে আমরা স্থির শক্তি বলি। আর যখন সেটা মুভিং হয় তো তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি কাজ করে, বা যেটাকে আমরা গতি শক্তি বলি। এবারে দেখো, এবারে হচ্ছে কি আমরা এখানে বলছি যে ফার্স্ট যেটা বলেছে যে যদি কোনো একটা বস্তুর হচ্ছে যান্ত্রিক শক্তি শূন্য হতে পারে, একদম ঠিকই।
কিন্তু তার ভরবেগ কখন হচ্ছে কি শূন্য হতে পারে না। কারণ হচ্ছে কি ভরবেগটা হচ্ছে কি ভর এবং বেগের হচ্ছে গতিফলের সমান, তাহলে তার বেগ যদি না থাকে কিন্তু ভর তো থাকবে, তাহলে সেক্ষেত্রে শূন্য হতে পারে না, একদম সঠিক। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, ঠিক আছে, অশূন্য হওয়া সত্ত্বেও বস্তুটি হচ্ছে কি দ্বারা কার্য সম্পাদিত হতে পারে, তাই না? তাহলে এটাও আমরা বলতে পারি যে ওয়ার্ক ইজ জিরো ইফ দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, তাই না? কারণ আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি এবং বস্তুর বলের অভিমুখে যদিও তার স্মরণ ঘটে, ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলছি, তখন তাকে আমরা বলি কার্য হয়েছে, তাই না? কারণ তোমরা জানো দেওয়ালে একটা আমি যদি দেওয়ালকে যদি আমি ঠেলি, দেওয়াল হচ্ছে ফিক্সড থাকবে, মানে সেখানে কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমি বল প্রয়োগ করছি, তাই না? তো সেক্ষেত্রে এন অবজেক্ট কান ডু জিরো ওয়ার্ক ইভিন ইফ দ্য ফোর্স অ্যাক্টিং, তাই না? তো সেক্ষেত্রে এটা তো ঠিকই, তোমরা তো নিশ্চয়ই জানো যে যদি আমরা একটা হচ্ছে কি দেওয়ালের উপরে যদি ফোর্স প্রয়োগ করি, দেওয়ালের যদি ডিসপ্লেসমেন্ট না ঘটে, তাহলে আমরা কোনোভাবেই কনক্লুড করতে পারবো না যে সেখানে একটা কাজ হচ্ছে। তো অতএব হচ্ছে কি এখানে দুটো বিবৃতি কিন্তু সঠিক, যারা যারা তোমরা অপশান 2 বলেছিলে তারা কিন্তু সঠিক উত্তর বলেছো। আর আমি যে এক্সপ্লেনেশন দিলাম সবাই যদি বুঝতে পেরে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা সিসি বলে লিখো। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে? আপনি বললেন যে করতে পারে না, কিন্তু ওটা তো শূন্য হতে পারে লেখা আছে। কোথায়? এই যে জিরো, ক্যান ডু জিরো ওয়ার্ক ইভিন দ্য ফোর্স অন নন জিরো বলেছে না, ফোর্স অবজেক্টের ক্ষেত্রে নন জিরো বলেছে। তা বলছি 1 নম্বর বিবৃতিটা আপনি বললেন ভরবেগ শূন্য হতে পারে, কিন্তু ওটা তো লেখা আছে শূন্য হতে পারে। না, কখন? যখন বলছে যে কোনো একটি বস্তুর উপর, ঠিক আছে, শক্তি অশূন্য হতে পারে, কিন্তু তার ভরবেগ হচ্ছে কি শূন্য হতে পারে, ঠিক আছে? আর দুটোর সাথে কম্পেয়ার করে একটু। হ্যাঁ, হ্যালো। হুম। হ্যাঁ, আমি ক্লাস করছি, তুমি বলো দাদারি কি বলছো। ঠিক আছে, তুমি আগে জয়েন করে আগে তোমার নাম বলে দেবে, তুমি দিতে পারবে, আমি তো বলেইছি গ্রুপে। হুম। দেখো তাহলে এখানে কি হবে, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। হ্যাঁ, তুমি সন্দীপন কি বলছিলে বলো। বলছিলাম স্যার ওই 1 নম্বর বিবৃতিটায় আপনি বললেন যে তার ভরবেগ শূন্য হতে পারে না, কিন্তু মানে অ্যাকচুয়াল আপনি বোধহয় ভুল করে ওটা বলে ফেলেছেন। হ্যাঁ, ওটা লেখা আছে ভরবেগ শূন্য হতে পারে। হ্যাঁ, মানে ওটা ভরবেগটা শূন্য হতে পারে, কারণ জিরোর সাথে যদি জিরো যোগ গুণ করালে তাহলে জিরো হয়ে যাবে। তো ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, জিরোর সাথে যদি মাল্টিপল করা হয় কোনো সংখ্যাকে, তার মান থাকলেও, ভরের মান থাকলেও বেগ যদি হচ্ছে শূন্য হয়ে গেলে তখন জিরো হয়ে যাবে। ঠিকই বলেছো। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 63। বলছি যান্ত্রিক, স্যার বলছি যান্ত্রিক শক্তিটা একটু একবার বলবেন, মানে ব্যাপারটা যান্ত্রিক না, ভুলে গেছি আর কি। দুটো জিনিস হয়, একটা কাইনেটিক্স মানে গতি শক্তি হয়, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে কি তোমার একটা স্থির অবস্থায়। তার আমরা বলি কি যে কোন একটা ধরো একটা হচ্ছে কি এইরকম উঁচু মানে এরকম ঢাল জায়গা, তাহলে এখানে যদি আমি কোনো একটা বস্তুকে আটকে দিই, তাই না, তাহলে সেক্ষেত্রে বলবো যে এর মধ্যে কি এনার্জি নেই, আছে, সেটাকে আমরা বলি স্থিতি শক্তি বলি। আর এটা যদি যখন মুভিং হয়, তো তার মধ্যে যে কাজটা হয় সেটাকে বলা যায় কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। বুঝতে পেরেছো তো? আচ্ছা আচ্ছা। স্থির অবস্থায় থাকবে হলে তাকে বলা হয় স্থিতিশক্তি বলা হবে, আর যদি গতিশীল অবস্থায় থাকলে তখন তাকে বলা হচ্ছে কি গতিশক্তি। দেখো এবার বলছে, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 63, বলেছে যে ধাতু মানে যান্ত্রিক শক্তি মানে কি গতিশক্তি স্যার? গতিশক্তির বলতে পারো, গতিশক্তির বৈশিষ্ট্য বলতে পারো। দেখো এবার বলছে, দেখো ধাতুর দুটি অভিন্ন পাত্র নেওয়া হলো, এ পাত্রটির বাইরের তলে কালো রং এবং বি পাত্রটির হচ্ছে কি বাইরের তলে সাদা রং করা হয়, ঠিক আছে? ধাপ 1 বলছে উভয় পাত্রকে সরাসরি সূর্যের আলোয় রাখা হলো, কয়েক ঘন্টার পর উভয় পাত্রকে একটি ছায়াযুক্ত পরিবেশে স্থানে রাখা হলো, নিচের কোনটি পর্যবেক্ষণটি করা যাবে? ঠিক আছে, ভালো করে আগে কোশ্চেনটা বোঝো। একটা এ পাত্র, একটা বি পাত্র, ঠিক আছে, একটাকে কালো রং করা হলো বাইরে, আর একটাকে সাদা রং করা হলো, দিয়ে কি করা হলো, দুটোকেই সূর্যের আলোতে রাখা হলো, ঠিক আছে? কতক্ষণ না, সরাসরি সূর্যের আলো রাখা হলো, কয়েক ঘন্টার পর আবার সেটাকে নিয়ে ছায়াযুক্ত পরিবেশে রাখা হলো, দিয়ে অবজারভেশন করা হলো যে কি হবে আর কি। বলেছে পাত্র বি এবং এ এর তুলনায় দ্রুত উত্তপ্ত হবে, কিন্তু পাত্র এ বি এর তুলনায় দ্রুত তাপ বর্জন করবে। আচ্ছা, পাত্র এ পাত্র বি উভয়ই এর তুলনায় দ্রুত হচ্ছে উত্তপ্ত হবে, দ্রুত তাপ বর্জন করবে। আচ্ছা, এটা আমার মনে হয় প্রত্যেকটা অপশন পড়া দরকার নেই, কারণ এখান থেকেই আমরা কনক্লুড করতে পারবো, তাই না? কারণ তোমরা নিশ্চয়ই হচ্ছে সাদা কালোর ব্যাপারটা হচ্ছে কি জানো, তাই না? সূর্যের যেহেতু ক্ষেত্রে
একটা শোষণ করবে, একটা বিকিরণ করে দেবে, তাই না? এটা নিশ্চয়ই তোমরা পড়েছো, যখন পড়ানো হতো তোমরা ফিজিক্স যখন পড়তে। ব্ল্যাক সারফেস আর হচ্ছে বেটার হচ্ছে অ্যাবজর্পশন, তাই না? আর বেটার হচ্ছে তোমার হচ্ছে রেডিয়েশন অফ দ্য হিট কম্পেয়ার টু দ্য হোয়াইট সারফেস। কারণ তোমরা জানো যে সিনেমার পর্দা, তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তে না, সিনেমার পর্দায় কেন আমরা হচ্ছে সাদা পর্দা ব্যবহার করি, তার কারণ সেখানে রিফ্লেক্টটা ভালো হয় আর কি, তাই না? তো সেক্ষেত্রে অপশান 2 এরটা হবে, তাই না? যারা অপশান 2 বলেছো তারাই বলেছো ঠিক। তাহলে এ বি, এ হচ্ছে কি পাত্র বি এর তুলনায় দ্রুত উত্তপ্ত হবে, কারণ এ পাত্রটি কালো আছে বলে বেশি অ্যাবজর্ব করবে, আর বিটা তো হচ্ছে রিফ্লেক্ট করে দেবে, তাই না? এবং হচ্ছে দ্রুত তাপ বর্জন করবে, তাই না? কোনটা? বিটা হচ্ছে দ্রুত তাপ বর্জন করে দেবে, কেন না? যেহেতু হচ্ছে সাদা, সে হচ্ছে কি তোমার রিফ্লেক্ট করে দেবে, তাই তো? ঠিক বলছি তো? এটা বুঝতে পারলে সবাই? এটা বুঝতে পারলে সবাই? স্যার দুয়ে, স্যার দুয়েরটা ভুল আছে স্যার, ওটা দুটোই একই বলেছে। কোথায় দুই? সেটা ব্যাখ্যা দিন। এখানে বলেছে পাত্র এ কমা পাত্র বি এর তুলনায় দ্রুত উত্তপ্ত হবে। বি হচ্ছে কি তোমার সাদা, তাহলে এ আগে উত্তপ্ত হবে, ঠিকই তো? এবং দ্রুত তাপ হ্যাঁ, বর্জন কিন্তু করবে। তাপ বর্জন তো বি আগে করবে। ওটাই তো বলেছে, এটা তো কন্টিনিউ, এটা কমা নেই মানে এবং আছে মানে এটা বি এর কথাই বলছে বাবা। আরে এটা আচ্ছা, এবং তাপ দ্রুত বর্জন করবে মানে কি, এটা বি এর স্টেটমেন্টের ক্ষেত্রেই বলেছে, এর বলছে না। এ কিন্তু তো আপনি 4 নম্বরটা পড়ুন, ওটাও ঠিক আছে কিন্তু। কোথায়? পাত্র এ পাত্র বি এর তুলনায় দ্রুত উত্তপ্ত হবে, কিন্তু পাত্র বি পাত্র এ এর তুলনায় দ্রুত তাপ বর্জন করবে। পাত্র বি পাত্র এ এর তুলনায় দ্রুত তাপ বর্জন করবে। হ্যাঁ, এটা দুটো কিন্তু ঠিক হয়ে যাবে। যাই হোক, কোনো কারণে হয়তো স্যার এটা কিন্তু স্যার আমার মনে হচ্ছে, কিন্তু স্যার আমার মনে হচ্ছে 2 নম্বরটা ভুল আছে, কারণ ওটা দুটো ক্ষেত্রেই বলছে যে পাত্র এ দ্রুত উত্তপ্ত হবে এবং দ্রুত তাপ বর্জন করবে। তাহলে সেই সাপেক্ষে যদি ধরা হয় যে এটা না, কিন্তু এটা কিন্তু এবং দেওয়া আছে না, তো এবং দেওয়া আছে মানে এটা বি কেই ডিনোট করছে, কারণ এটা কমা দিয়েছে মানে অলরেডি পাত্র এটাকে আমরা স্টেটমেন্ট থেকে বার করে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে কি যদি মনে হয় সিটেটের কোশ্চেন, যেহেতু এটা মনে হয় দুটোকেই অপশান করবে আর কি, ঠিক আছে? দুটোকেই অ্যান্সার করবে, বুঝতে পেরেছো তো? চলো যাই হোক, মানে আসল জিনিস তোমরা বুঝতে পারলে তো, মানে এর পিছনে যে সায়েন্সটা বুঝতে পেরেছো, ব্যাস এইটুকু বুঝলেই হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 64। বলছে একটি ধারালো ছুরির তুলনায় ভোঁতা ছুরি দিয়ে কাটা কঠিন কেন? ঠিক আছে, একটি ধারালো ছুরির তুলনায় ভোঁতা ছুরি দিয়ে কাটা কঠিন কেন? অবভিয়াসলি কঠিন, তার কারণটা এখানে চেয়েছে, ফিজিক্সটাকে চেয়েছে আর কি। বল কমে যায়, সংযোগকারী তল বা সংস্পর্শ তল হচ্ছে বেড়ে যায়, স্পর্শ তল হচ্ছে কি তোমার কমে যায়, চাপ বেড়ে যায়, ঠিক আছে? তাহলে কেন হচ্ছে কি তোমার হবে? একদম একদম, যারা যারা 2 বলেছো একদম সঠিক। এটা হবে কি না, এরিয়া অফ কন্ট্যাক্ট ইনক্রিজেস, অর্থাৎ সংযোগকারী তল বা স্পর্শতল হচ্ছে কি বেড়ে যায়, তাই না? তোমরা জানো হচ্ছে কি প্রেসারের একটা ইকুয়েশন আছে। প্রেসার মানে কি গো? প্রেসার হচ্ছে কি, প্রেসারের ইকুয়েশনটা হচ্ছে কি তোমার ফোর্স বাই এরিয়া, তাই না? তাহলে এখানে এরিয়া যদি হচ্ছে কি তোমার বেশি হয়ে যায়, তাহলে ফোর্স হচ্ছে কি তোমার তখন হচ্ছে কি হবে, কম কাজ করবে, তাই না? কমে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তখন আমরা এটা বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, চলো এবার কোশ্চেন নাম্বার 65। আচ্ছা, কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, মানে যারা সিটেটের কোশ্চেন বানায় সিরিয়াসলি, ওরা কিন্তু যথেষ্ট হচ্ছে কি মেধা সম্পন্ন আমার মনে হয়, কারণ প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি যথেষ্টভাবে হচ্ছে কি মাথা কাটিয়ে করেছে আর কি। যাই হোক, তাহলে এবার বলছে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে? ঠিক আছে, কুণ্ডলীর পাকের সংখ্যা কমিয়ে, প্লাস্টিক কোর বা মজ্জা ব্যবহার করে, অ্যালুমিনিয়াম মজ্জা ব্যবহার করে, তড়িৎ প্রবাহ বাড়িয়ে, ঠিক আছে? তাহলে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর জন্য আমরা কোনটি ব্যবহার করব? ওকে, কোশ্চেন নাম্বার 65, তোমরা প্রত্যেকে অ্যান্সার করো কিন্তু, ঠিক আছে? কারণ শুধু ক্লাস করলে হবে না, ক্লাসের মতন করে ক্লাস করতে হবে, তবে গিয়ে তোমরা সবাই পারবে আর কি। তো আমি চাইছি যখন তোমরা ক্লাসটা করছো অ্যাক্টিভলি প্রত্যেকে পার্টিসিপেট করো অ্যান্সারগুলোতে, বুঝতে না পারলেও বলো, আর সবাই হচ্ছে কি মিলে কোশ্চেনগুলো পড়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, তড়িৎ চুম্বক তোমরা জানো যে ইলেকট্রোম্যাগনেটিক যে ব্যাপারটা, ঠিক আছে, যদিও অনেকদিন আগে তোমরা পড়েছো। তো ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রেংথ তখনই ইনক্রিজ করবে যখন হায়ার নাম্বার অফ কোয়েল হবে, তাই না? নাম্বার অফ কোয়েল যখন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে দেখো তাহলে কি কি বলেছে, যে কুণ্ডলীর পাকের সংখ্যা কমিয়ে তো হবে না, প্লাস্টিক কোর বা মজ্জা ব্যবহার করে, আচ্ছা তাহলে অ্যালুমিনিয়াম মজ্জা ব্যবহার করে তড়িৎ প্রবাহ বাড়িয়ে হতে পারে, তাই না? তড়িৎ প্রবাহ বাড়িয়ে,
এটা যদি পাকের সংখ্যা বাড়িয়ে যদি বলতো তাহলে সেটা কিন্তু উত্তর হয়ে যেত, তাই না? দুটো কারণে হয়, একটা হচ্ছে কি তোমার কুণ্ডলীর সংখ্যা বাড়িয়ে, তাই না, ইনক্রিজ দ্য হায়ার নাম্বার অফ কয়েল, আর 2 নম্বর হচ্ছে কি তোমার ইনক্রিজ দ্য কারেন্ট ফ্লো। দুটো জিনিস মনে রাখবে, আমি পাশে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? একটা হচ্ছে কি পাকের সংখ্যা বাড়িয়ে সংখ্যাটাকে যদি আমরা ইনক্রিজ করি, আর 2 নম্বর কি বললাম, ইনক্রিজ দ্য হচ্ছে কি তোমার কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লোটাকে আমরা যদি ইনক্রিজ করে দিই, দুটো কারণে বেড়ে যেতে পারে। তো এই দুটো কারণ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে না, তোমার তড়িৎ তোমার হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিকের শক্তিটাকে আমরা বাড়াতে পারি। চলো কোশ্চেন নাম্বার 66 বলেছে নিচের কোনটি এমন অঙ্গের সেট যা পরিপাক প্রক্রিয়া সরাসরি কোনো পাচক রস নিঃসরণ বা পরিপাকে অংশগ্রহণ করে না? এটা তো তোমরা হচ্ছে সবাই পারবে, কারণ আমি জানি তোমাদের ম্যাক্সিমাম জন হচ্ছে বায়োসায়েন্স। দেখো এখানে পাচক রস নিঃসরণ বা পরিপাকে অংশগ্রহণ করে না আমাদের কোনটা? দেখো গ্রাসনালী, বৃহদন্ত্র, মলাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, মলাশয়, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। দেখো ক্ষুদ্রান্ত্র থাকা মানে সেটা বাদ দিয়ে দেবে তোমরা, তাই না? বাকি পড়ে থাকলো এখানে হচ্ছে কি তোমার মুখগহ্বর, গ্রাসনালী, মলাশয়, আর এখানে হচ্ছে কি বৃহদন্ত্র, মলাশয় আছে গ্রাসনালী। তো অবভিয়াসলি একটু মাথা কাটালেই তোমরা পেয়ে যাবে, কারণ সরাসরি অপশান হচ্ছে কি 2, 3টা তো বাদ চলে গেল। তাহলে মুখগহ্বর তোমরা জানো নাড়ালি সরণ করে, নাড়ালি সরণ করলে সেখান থেকে স্যালাইভা থাকে, তাই না? বা বিভিন্ন প্রকার হচ্ছে গ্ল্যান্ড থাকে, যে সেলিভারি গ্ল্যান্ড, তো সেখান থেকে তোমরা জানো যে টাইলিন নিঃসরণ হয়, যেটা আমাদের হচ্ছে কি তোমার মোল্টেজ যেটা থাকে মোল্টোজকে হ্যাঁ ইয়ে করে দেয়, তো ডাইজেস্ট করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে এখানে গ্রাসনালী, বৃহদন্ত্র এবং মলাশয় এরা সরাসরি কোনো পাচক রস ক্ষরণ করে না, যার কারণে এরা কিন্তু পরিপাকে পার্টিসিপেট করে না। ঠিক আছে, যারা যারা এখানে অপশান তোমরা 1এরটা বলেছো তারা সঠিক। ঠিক আছে, প্রত্যয় তুমি কেন ডি বললে? প্রত্যয় আর আলপনা তোমরা কেন হচ্ছে ডি বললে? আমাকে বুঝাও, আমাকে লজিকটা বোঝাও, কি কারণে বললে? দেখো মুখবর তো আমি বললাম, এক্ষুনি বললাম না যে স্যালিভারি জুইস হচ্ছে কি সিগ্রেশন করছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 67। হ্যাঁ বলো, কে কিছু বলছো? আমি স্যার মলাশয়টা দেখে করে দিয়েছি প্রথমে, যে 4 নম্বরটা খেয়াল করো। দেখো কোশ্চেনটা কত ভালো বলো দেখি, তাই না? কোশ্চেন ভালো তো নাকি? এরকম হচ্ছে কোশ্চেন সেট করা উচিত, হ্যাঁ স্যার, এগুলো স্ট্যান্ডার্ড। এগুলো যথেষ্ট আর কি মাইন্ডসেট মানে ইয়ে করে কোশ্চেনটা করেছে। একদম একদম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 67। এবারে বলেছে, দেখো বলছে নিচের বিবৃতিগুলো পড়ুন। বলেছে বলেছে কোনো কেঁচো তার ত্বকের সাহায্যে শ্বাস নেয় আর এবং ফুসফুস নেই। আচ্ছা, বেঙ্গাচি ফুলকার সাহায্যে শ্বাস নেয় এবং ফুসফুস নেই। সি বলেছে সাপ তার ত্বকের সাহায্যে শ্বাস নেয়, এর ফুসফুস নেই। ঠিক আছে, এবারে বলছে যে সঠিক বিকল্পগুলোকে বেছে নাও। চলো কোনটা হবে বলো? মানে কোশ্চেন করা কাকে বলে এদের দেখে শেখা উচিত আমার মনে হয়, তাই না? দেখো তাহলে ভালো করে দেখো, তাহলে কেঁচো তার ত্বকের সাহায্যে শ্বাস নেয় এবং হচ্ছে ফুসফুস নেই। তো এখানে দেখো আমাদেরকে বলতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা আর কি। ঠিক, আমার মনে হয় এটা ঠিক আছে, তাই তো? বিবৃতিটা ঠিক আছে। আচ্ছা, বি বলে যে বেঙ্গাচি ফুলকার সাহায্যে শ্বাস নেয়, ফুসফুস নেই। আচ্ছা, বেঙ্গাচি তোমরা জানো হচ্ছে কি এরা এমফিবিয়া, তাই না? এমফিবিয়া এমফিবিয়া এবারে যখন এরা হচ্ছে কি তোমার জলে থাকে তখন হচ্ছে কি ফুলকার সাহায্যে শ্বাস নেয়, যখন হচ্ছে কি স্থলে হয়ে যায় তখন তো তাদের লাংস থাকে, তাহলে এটা নিশ্চয়ই ভুল, তাই তো? বি এটা ভুল। সি বলেছে সাপ তার ত্বকের সাহায্যে শ্বাস নেয়, এর ফুসফুস নেই। দেখো সাপের ক্ষেত্রে দেখো ও আচ্ছা বেঙ্গাচি বলেছে না, এখানে ব্যাং তো বলেনি, বেঙ্গাচি বলেছে। তাহলে বেঙ্গাচি অবস্থায় ওটা তো সত্যই হবে, এটা সত্য ওটা সত্য হবে। এটা যদি ব্যাং বলতো তাহলে তখন ঠিক ছিল, এটা বেঙ্গাচি বলেছে, তাই না? তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে বলে যে সাপ তার ত্বকের সাহায্যে শ্বাস নেয় কখনো কখনো, কিন্তু ফুসফুস নেই বলেছে, এটা হবে না, এটা ভুল। তাহলে এ বি ঠিক আছে, সি এরটা ভুল আছে। তাহলে এ বি সি কটা আছে? এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে অপশান 4 যারা বলেছো মানে অপশান ডি যারা বলেছো একদম সঠিক। ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, দেখো আমারও বোঝা একটু ভুল হয়ে গেছিল, তাই না? আমি বেঙ্গাচি এখানে পড়ি, মানে বেঙ্গাচিটাকে আমি এমফিবিয়া ভেবেই উত্তরটা করার চেষ্টা করছিলাম।
তাই না? কারণ এটা তো ঠিক যে ওরা যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন হচ্ছে কি তখন তাদের লাংস চলে আসে, তাই না? তো কিন্তু হচ্ছে কি এখানে শুধু স্যার ব্যাঙাচির এগুলো কথাই বলেছে। সোজা কোশ্চেন, কিন্তু ওই পরীক্ষার টেনশনে ভুল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই হয় আর কি। ঠিক আছে, কারণ এটা এই লজিকে যেটা আমি ভাবলাম সেই লজিকে কিন্তু অনেকেই ভাবতে পারে, তাই না? যে যেহেতু এদের এমফিবিয়া, তো যাই হোক, কিন্তু উত্তরটা কিন্তু এখানে এ বি সত্য হবে। হ্যাঁ, সি এরটা ভুল আছে যেহেতু ব্যাঙ্গাচিকে পার্টিকুলারলি বলে দিয়েছে আর কি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 68। দেখো এখানে বলেছে নিচের তথ্যগুলো পড়ুন, যথাক্রমে এক্স ওয়াই জেড ডাব্লিউ। এক্স বলেছে যে অংশটি পরাগরেণু উৎপন্ন করে, ওয়াই বলেছে যে অংশে স্ত্রী গেমেট তৈরি হয়, জেড বলেছে স্ত্রী জননাঙ্গের সেই অংশ যেখানে পরাগরেণু অঙ্কুরিত হয়, ডাব্লিউ বলেছে ফুলের সেই অংশ যা পতঙ্গদের আকর্ষণ করে। ঠিক আছে, এবারে বলো দেখি কি হবে। আচ্ছা, পতঙ্গদের আকর্ষণ করে মানে এটা হচ্ছে দলাংশ হবে, মানে দলমণ্ডল আর কি, যেটাকে বলি। দলমণ্ডল বলছি, দলাংশ মানে এলিক্স করলা। করলা মানে কি বলে গো? পাঁপড়ি। করলা, করলা মানে পাঁপড়ি, পাঁপড়ি। দেখো তাহলে এটা যদি পাঁপড়ি হয়, ডাব্লুটা পাঁপড়ি কোথায় আছে? ডাব্লুটা লাস্টে, দেখো পাঁপড়ি, এটা হবে না, এটা হবে না, হয়েছে? আচ্ছা, এবারে বলেছে যে অংশটি পরাগরেণু উৎপন্ন করে, পরাগরেণু পরাগধানী উৎপন্ন করবে, তাহলে পরাগধানী হচ্ছে কি, দেখো এটা পুংকেশ, তাহলে বি এরটা হওয়া উচিত সঠিক উত্তর। তাও দেখে নি, যে অংশে স্ত্রী গেমেট তৈরি হয়, ডিম্বাশয়, একদম ঠিকই। আচ্ছা, স্ত্রী জননাঙ্গের সেই অংশ যেখানে পরাগরেণু অঙ্কুরিত হয়, গর্ভমুণ্ড, একদম ঠিক আছে, তাই না? গর্ভমুণ্ড, তাই তো? বাংলা ইংরেজি তোমরা যারা গুলিয়ে আছো দেখে নাও। এইটাকে আমরা কি বলি? এটা স্টিগমা, এটা স্টাইল, এটা ওভারি। স্টিগমাটাকে বাংলায় আমরা গর্ভমুণ্ড বলি, এটাকে গর্ভদণ্ড বলি আমরা, এটা গর্ভাশয় বলি। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি, এখানে যারা যারা তোমরা হচ্ছে অপশন বি বলেছো একদম সঠিক উত্তর বলেছো, তাই না? তাই তো, বুঝতে পেরেছো? এটা যারা যারা হচ্ছে কি অন্য সাবজেক্ট রয়েছে তোমাদের অসুবিধা হতে পারে, বাট যারা তোমার বটানি রয়েছে তোমরা তো ভালো বুঝতে পারবে, তাই না? বোঝা গেল তো? বুঝতে পারলে? ভালো লাগছে? ভালো লাগছে কোশ্চেনগুলো সলভ করে? ভালো লাগছে কি? কি গো? কি গো? ওকে ওকে ওকে, চলো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার 69। দেখো এবার ভালো করে দেখো, বলছে নিচের বিবৃতিগুলো পড়ুন। দাবি কি বলেছে দেখো। দাবি একটা বলেছে যে রোগ ও মৃত্যু প্রতিরোধের জন্য পয় প্রণালী বর্জ্য শোধন করা অপরিহার্য। কারণ বলেছে পয় প্রণালী বর্জ্য একটি কঠিন বর্জ্য যা জল দূষণ ও মৃত্তিকা দূষণ ঘটায়। হুম, চলো তাহলে কোনটা হবে বলো, কোনটা হবে বলো? কোশ্চেন নাম্বার 69 কোনটা হবে বলো? দেখো সিউএচ হচ্ছে কি কোনোভাবে কঠিন বর্জ্য তো নয়, এটা সেমি লিকুইড হয় না। তাহলে আমার মনে হয় এটা ঠিক আছে, বি এরটা ভুল আছে, তাই না? আমার মনে হয় এটা ঠিক আছে, বি এরটা ভুল আছে, মানে এটা ঠিক ঠিক আছে, আরটা ভুল আছে। তাহলে উত্তর কি হবে? অপশন 2 হবে, তাই না? ভালো করে দেখো, ভালো করে দেখো, বলছে সিউএজ ট্রিটমেন্ট। সিউএজ তোমরা জানো যে এই যে পয় প্রণালীর যে সমস্ত হচ্ছে কি আবর্জনাগুলো তৈরি হয় সেগুলোকে আমরা সিউএজ বলি। তো সেগুলো হচ্ছে কি কি হয়, যে আবর্জনাগুলো জলের সাথে মিশে যে দূষণ পদার্থ তৈরি করে তাকে বলা যায় সিউএজ। তাহলে সিউএজ মানে হচ্ছে কি সলিড ওয়েস্ট তো নয়, সেমি সলিড ওয়েস্ট, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এটাই তো ভুল। কি বললাম বুঝতে পারলে? তাহলে কারা কারা ঠকলে গো, কারা কারা ভুল বললে গো, তাই না? একটু মাথা কাটাতে হবে বাবা, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো? চলো কোশ্চেন নাম্বার 70। দেখো ভালো করে পড়ো, এখানে বলেছে যে শ্বাসনালী এবং পত্ররন্ধ্র হলো ছিদ্র যার মাধ্যমে যথাক্রমে পতঙ্গ এবং পাতা গ্যাস বিনিময় করে। হুম, আচ্ছা। বি বলেছে একটি পাতায় পত্ররন্ধ্র সংখ্যার তুলনায় এটি পতঙ্গের শ্বাসনালীর সংখ্যা বেশি থাকে। সি বলেছে পত্ররন্ধ্র এবং শ্বাসনালী উভয়ই যথাক্রমে পাতার নিচের তলে এবং পতঙ্গের দেহের নিচের দিকে অবস্থান করে। এবারে বলে যে সঠিক বিকল্পটি বেছে নিই। ওকে, চলো কোনটা হবে বলো?
কোশ্চেনগুলো সত্যি সিরিয়াসলি হচ্ছে কি স্ট্যান্ডার্ড কোশ্চেন, তাই না? এখানে স্পাইরাকেল বলেছে না, স্পাইরাকেলটা ইনসেক্টে দেখা যায়, তাই না? ইনসেক্টে দেখা যায়। তাহলে এখানে বলেছে দেখো যে স্পাইরাকেল হচ্ছে কি তোমার যথাক্রমে পতঙ্গে, আর পত্ররন্ধ্র হচ্ছে কি তোমার পাতা গ্যাস বিনিময় করে। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে, তাই তো? এটা একদম ঠিক আছে। আচ্ছা, বি বলেছে একটি পাতায় পত্ররন্ধ্র সংখ্যার তুলনায় একটি পতঙ্গে শ্বাসনালীর সংখ্যা বেশি থাকে। এটা বাবা মানতে পারছি না। কেন? না, স্টোমাটা ডেন্সিটিটা লিফের ক্ষেত্রে হচ্ছে কি তোমার বেশি থাকে, তাই না? অসংখ্য থাকে, তো এটা মানা যাবে না। আচ্ছা, এবারে সি বলেছে দেখো পত্ররন্ধ্র এবং শ্বাসনালী উভয়ই যথাক্রমে পাতা নিচের তলে এবং পতঙ্গের, না এটাও তো মানা যাবে না, তাই না? কোথায় পত্ররন্ধ্র, কোথায় শ্বাসনালী, কোথায় হচ্ছে কি তোমার পাতার নিচের তলে থাকবে কেন? তাহলে একমাত্র অপশান এটা ঠিক আছে। তাহলে অপশান 3 যারা যারা বলেছো একদম সঠিক, তাই না? অপশান 3 মানে শুধু হচ্ছে এটা সত্য। বুঝতে পেরেছো সবাই? চলো কোশ্চেন নাম্বার 71। চলো এবারে দেখো বলছে শূন্যস্থান পূরণ করুন। এ বলেছে রক্তকে ফুসফুসীয় ধমনীতে ঠেলে দেয়। অক্সিজেনহীন রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। বি। আচ্ছা, সি হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তকে ফুসফুসে থেকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। বাম অলিন্দ থেকে রক্ত ডিতে প্রবাহিত হয়। ই শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত গ্রহণ করে। দেখো ভালো করে আমি বলে দিছি, যারা মানে লাইফ সায়েন্স নয় বা যারা বায়োলজি সাবজেক্ট নয়, তারা এই ডায়াগ্রামের মাধ্যমে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এইটা যেটা আমি আঁকলাম, এটা একটা মানুষের হৃৎপিণ্ডের স্ট্রাকচার বোঝানোর জন্য। এই যে এটা আমার হাতের বাম ডান দিক তো, কিন্তু এটা হচ্ছে বাম অলিন্দ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডান অলিন্দ, এটা হচ্ছে তোমার বাম নিলয়, এটা তোমার ডান নিলয়। ভালো করে শুনবে। আমাদের সারা শরীর থেকে দূষিত রক্ত কি হয় না, সুপিরিয়ার এবং ইনফিরিয়ার ভেনা কাভা, যেটাকে আমরা বাংলায় বলবো যে হচ্ছে কি তোমার ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে আমাদের ডান অলিন্দতে প্রবেশ করে। প্রবেশ করার পর তোমরা জানো যে সেই রক্ত, দূষিত রক্ত, ঠিক আছে, ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এবারে ডান নিলয় থেকে ওই দূষিত রক্ত যায় কোথায় না, হৃৎপিণ্ডতে, তোমার কোথায় যাবে না, লাংসে। লাংসে যাচ্ছে কার মাধ্যমে? সেটা যাচ্ছে হচ্ছে কি তোমার ফুসফুসীয় ধমনির মাধ্যমে, তাই তো? ফুসফুসীয় ধমনী, এটাকে বলা যায় ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। এবারে সেই ফুসফুসীয় ধমনির মাধ্যমে যাওয়ার পরে লাংসে যখন হচ্ছে রক্তটা পিউরিফাই হয়, আবার হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসবে কোথায় না, তোমার বাম অলিন্দতে। কার মাধ্যমে আসবে ফুসফুসীয় বলো না, শিরার মাধ্যমে। এটা ব্যতিক্রমী আর শিরার মাধ্যমে। তারপরে কি হয়, তারপরে সেটা আসবে কোথায় না, দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল ভালভ দিয়ে বাম নিলয়। বাম নিলয় থেকে সেই রক্তটা চলে যাচ্ছে কোথায়, মহাধমনী হয়ে সারা শরীরে। এবারে ভালো করে শোনো, এবারে বলছে ই শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত গ্রহণ করে, তাই না? আর হচ্ছে এ বলেছে ফুসফুসকে রক্তকে হচ্ছে ফুসফুসীয় ধমনীতে ঠেলে দেয়। তাহলে ফুসফুসীয় এ হচ্ছে ফুসফুসীয় ধমনীতে ঠেলে দেয়। তাহলে যে ঠেলে দেয় সেটার নাম কি? এ হচ্ছে কি ফুসফুসীয় ধমনীতে ঠেলে দেয়। এবারে সেটা হচ্ছে কি তাহলে কার কার কাছ থেকে বেরোচ্ছে? ডান নিলয় থেকে বেরোচ্ছে। ডান নিলয় মানে হচ্ছে কি প্রথমটা বাদ চলে গেল, তাহলে অপশান বি নাই তো সি হবে। আচ্ছা, বি বলেছে অক্সিজেনবিহীন রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। অক্সিজেনহীন রক্তকে হৃৎপিণ্ড থেকে, তাহলে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, তাহলে এটা শিরা আছে। তাহলে অপশান বি যারা যারা বলেছো একদম সঠিক, তাই না? সুপ্রাণ, তোমার কি সাবজেক্ট গো? সুপ্রাণ, তোমার সাবজেক্ট কি? তোমার যদি সাবজেক্ট বায়োলজি হয় তাহলে হচ্ছে কি তুমি কিন্তু বকা খাবে, ঠিক আছে? যদি লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়। সুপ্রাণের সাবজেক্ট কি? সুপ্রাণ আর ভয়ে বলছে না কিছু। যাই হোক, তাহলে এটা সবাই বুঝতে পারলে, আমি ডায়াগ্রামটাও একে বুঝিয়ে দিয়েছি, সবাই বুঝতে পারলে তো? বলুন না, কোশ্চেনটা বুঝতে পারছি না, আমি
বাম কিন্তু মানে বাম নিলয় থেকে ফুসফুসীয় শিরা এইভাবে দেখে করলাম। আচ্ছা ফুসফুসীয় ধমনী, তারপর আমি একটা কথা বলি, সম্পর্কিত। আমি একটা কথা বলছি। তোমার বায়োলজি সাবজেক্ট তুমি যদি এটা বুঝতে না পারো না, তাহলে আমার তোমাকে কিছু বলার নেই। এটা যদি হচ্ছে কি, সার্কেলটা বুঝতে, কোশ্চেনটা কি বলছে যে আরে শূন্যস্থান পূরণ এই করবো যে মানে? এ বি গুলোকে হচ্ছে কি ডিনোট করা হচ্ছে যে কি, দেখো বলেছে এ রক্তকে ফুসফুসীয় ধমনীতে ঠেলে দেয়। তাহলে এমন কোন ফুসফুসের কোন পার্ট যেটা হচ্ছে কি রক্তকে ফুসফুস ধমনীতে পাঠায়, সেটা হচ্ছে ডান নিলয়। ডান নিলয় কি করছে, মানে এ হচ্ছে ডান নিলয়, যে রক্তকে হচ্ছে কি কোথায় পাঠাচ্ছে, ফুসফুসীয় ধমনীতে। আবার বি হচ্ছে দেখো অক্সিজেনহীন রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। তাহলে দেখো ফুসফুসীয় ধমনী ডান নিলয় থেকে অক্সিজেনবিহীন রক্তকে ফুসফুসে নিয়ে যাচ্ছে। সি বলেছে অক্সিজেনযুক্ত রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। সি হচ্ছে কি, সে কে, সিটা হচ্ছে ফুসফুসের শিরা। আচ্ছা এবারে কি দেখো, বাম অলিন্দ থেকে রক্ত ডিতে প্রবাহিত হয়। বাম অলিন্দ মানে এটা, তাহলে সেখান থেকে রক্ত ডিতে প্রবাহিত, মানে ডি হচ্ছে বাম নিলয়। ওকে, আর ই হচ্ছে সারা শরীর থেকে রক্ত গ্রহণ করে, তাহলে সেটা কি হবে না, ডান অলিন্দ গ্রহণ করছে, ডান অলিন্দ দূষিত রক্ত গ্রহণ করছে। এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে শূন্যস্থান পূরণ করে ওইটা দেখিয়ে নিন। চলো ঠিক আছে, সমস্যা হতেই পারে, বুঝে গেলেই হলো। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে দেখো যে বিবৃতি 1, আলো শব্দ উভয়ই মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, আলো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে। ঠিক আছে, দুটো বিবৃতি, খুবই ভালো কোশ্চেন, তাই না? দেখি কে বলতে পারে, কে বলতে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে একজনই সঠিক উত্তর বলেছে, সে হচ্ছে মৌমিতা সাহা। আরেকজন বলেছে সৌমাল্য, তাই না? সৌমাল্য প্রত্যয় সঠিক বলেছে। আচ্ছা, ওর পিতা মাঝি এখন সঠিক বলেছে। দেখো, আরে একটু আমার মনে হয় সায়েন্সের হচ্ছে কি তোমার লজিকটা একটু কাজে লাগাও। দেখো, আলো হচ্ছে শূন্য মাধ্যমে যেতে পারে, কিন্তু শব্দ হচ্ছে কি তোমার শূন্য মাধ্যমে যেতে পারে না। শব্দের জন্য হচ্ছে গ্যাসীয় মাধ্যমে লাগবে, কঠিন মাধ্যমে লাগবে, তরল মাধ্যমে লাগবে। এবং শব্দ হচ্ছে কি তোমার কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হচ্ছে আগে প্রবাহিত হয়, এটা শব্দের কথা বলছি। তারপরে হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, সবচেয়ে বেশি তার স্পিডে যাবে কঠিনে, তারপরে তরলে, তারপরে গ্যাসীয়তে। আর আলো হচ্ছে কি দেখো, এখানে বলে যে আলো শব্দ উভয়ই হচ্ছে কি তোমার মাধ্যমে যেতে পারে, তাহলে না, শব্দ হচ্ছে কি মাধ্যম ছাড়া যেতে পারে না, কিন্তু আলো হচ্ছে শূন্যতেও যেতে পারে। তাহলে বিবৃতি 1 হচ্ছে কি ভুল। আচ্ছা, আলো শব্দের থেকে দ্রুত গতিতে চলে, একদম সঠিক। তোমরা জানো যে আলো হচ্ছে কি শব্দের থেকে খুব বেশি স্পিডে যায়, তাহলে এটা ঠিক আছে। তাহলে যদি হচ্ছে কি তোমার বিবৃতি 1 যদি হচ্ছে কি তোমার মিথ্যা, তাই না, তাহলে কোনটা হবে বলো? তাহলে 1 হবে। তাহলে যারা যারা 1 বলেছে তারাই সঠিক উত্তর বলেছে। বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য। ক্লিয়ার? স্যার বিবৃতি ওয়ানটা একবার একটু বলে দিন না, মানে এই জায়গাগুলো না একটু ক্লিয়ার করা, মানে ভুলে গেছি আর কি। তুমি বোকা খাবে, বুঝলে তো, পড়াচ্ছ স্কুলে, হ্যাঁ, তাই না? দেখো, আলো হচ্ছে কি শব্দ হচ্ছে কি উভয়ই মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। দেখো, শব্দ হচ্ছে কি মাধ্যম ছাড়া যেতে পারে না, কঠিন তরল গ্যাসীয় ছাড়া শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, তাই না? শূন্য মাধ্যমে দিয়ে কি যেতে পারে, যে পারে না। তাহলে হচ্ছে কি, তাহলে শব্দের জন্য মাধ্যম প্রয়োজন হয়, কিন্তু আলোর জন্য কি মাধ্যম প্রয়োজন হয়? আলো হচ্ছে শূন্যস্থানেও যেতে পারে, তাই তো। তো এই জন্য বলেছি যেহেতু আলো এবং শব্দ উভয়ই মাধ্যমের মধ্যে যেতে পারে, তাহলে এই বিবৃতিটা কি সঠিক? সঠিক নয়, কারণ আলো হচ্ছে কি তোমার শূন্যস্থানেও যেতে পারে, কিন্তু শব্দটার জন্য মধ্য লাগবে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমরা বিবৃতি 1টাকে ভুল বললাম। বুঝতে পারলে সন্দীপন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, রাগ করবে না, একটু বোকা টোকা খেতে হয়, তাই না? চলো নেক্সট। না না, সেটা কোনো ব্যাপার না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো। এবারে বলেছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য? ঠিক আছে, অপশান এ বলেছে নতুন পদার্থের সৃষ্টি হওয়া। আচ্ছা, প্রকৃতিগতভাবে একমুখী বা অপ্রত্যাবর্তী। আচ্ছা, সি বলেছে শক্তির শোষণ বা নির্গমন। ঠিক আছে, এখানে বলেছে রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য আর কি, কোনটা ঠিক হবে দেখো, রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য।
বাহ, এটা কিন্তু তোমরা সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে। দেখো, রাসায়নিক পরিবর্তনে দেখো বৈশিষ্ট্যগতভাবে আমরা দেখতে পাই নতুন পদার্থের সৃষ্টি একদম ঠিক, প্রকৃতিগতভাবে একমুখী বা হচ্ছে অপ্রত্যাবর্তী একদম ঠিক আছে, তাই না? মানে এমন ধরো সাবস্টেন্ট থেকে হচ্ছে তোমার প্রোডাক্ট তৈরি হয়ে যায়, সেখান থেকে তুমি আবার সাবস্ট্রেটে তুমি কনভার্ট করতে পারবে না, এই জন্য বলেছে একমুখী হবে, বিপরীতমুখী হবে না, ঠিক আছে। চলো, মানে এমন নয় যে প্রোডাক্ট থেকে তুমি আবার সাবস্ট্রেট তৈরি করতে পারবে, এমন নয়, তাই না? তাহলে কেমিক্যাল চেঞ্জেস হওয়া মানে তুমি আর কিছু করতে পারবে না। আচ্ছা, শক্তির হচ্ছে শোষণ বা নির্গমন ঘটে, একদম ঠিক আছে। তাহলে অপশন 3 যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে দেখো, বলেছে একটি বিজ্ঞানের ক্লাসে শিক্ষক ছাত্রছাত্রীদের একটি জ্বলন্ত মোমবাতি পর্যবেক্ষণ করতে বললেন এবং তারপর সেটিকে একটি কাঁচের জার দিয়ে ঢেকে দিলেন। ছাত্রছাত্রীরা দেখলো কিছুক্ষণ পর মোমবাতিটি নিভে গেল। এই পরীক্ষাটি কিসের জন্য উপযুক্ত বলে মনে করা যেতে পারে? অপশন এ বলেছে দহনের জন্য বাতাস প্রয়োজন তা প্রমাণ করতে, তাপ কাঁচের উপরিবাহী তা দেখাতে, জারের ভেতরে শূন্যস্থান তৈরি হয়েছে তা প্রমাণ করতে, মোমের হচ্ছে কি রাসায়নিক গঠন বুঝতে। ঠিক আছে, কোনটা হবে বলো? দেখো, নিশ্চয়ই হচ্ছে কি তোমার অপশন 2 আর 3 নিশ্চয়ই কেউ বলবে না, বাকি থাকলে হচ্ছে অপশন 1 আর অপশন তোমার অপশন হচ্ছে কি 2 আর কেউ 4 বলবে না, বাকি থাকলো অপশন হচ্ছে 1 আর 3। এই দুটোর মধ্যে কনফিউশন কারোর কারোর হতে পারে, মেবি, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে। তাহলে দেখো ভালো করে শোনো, যে এই এক্সপেরিমেন্টটা মেনলি তোমরা জানো যে দহনের জন্য অক্সিজেন লাগে, অক্সিজেনের উপস্থিতিতে কোনোভাবে সম্ভব নয়। সেটাই হচ্ছে কি আমরা যখন পড়েছি ক্লাস 9-10-এ তখনই হচ্ছে কি আমাদেরকে বোঝানো হয়েছিল। তো সেই জন্য হচ্ছে কি এক্সপেরিমেন্টটা করা হয়। তাহলে অপশন 1-এরটাই কারেক্ট হবে। দহনের জন্য বাতাস বলতে এখানে O2 কে বোঝানো হয়েছে, প্রয়োজন হয় তা প্রমাণ করতে এখানে আমরা এই এক্সপেরিমেন্টটা করে থাকি। চলো নেক্সট, এবারে দেখো পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 75। বলেছে দেখো যে নিচের কোনটি একটি খারিফ ফসলের জোড়া, ঠিক আছে। তো এটা খারিফ ফসল তোমরা যারা যারা জানো তারা উত্তর বলতে পারবে। এখানে গম, সরিষা, ধান, ভুট্টা, ছোলা মটর নাকি জব গম, কোনটা হবে বলো? খারিফ শস্য। দেখো, কোনোভাবে তোমাদের আগেও আমি বলেছিলাম, মনে হয় গ্রুপ সি গ্রুপ ডি যখন পড়িয়েছিলাম বা কোনো কোনো ক্লাসে বলেছিলাম যে খারিফ মানে যেটা হচ্ছে কি তোমার যে চাষের জন্য হচ্ছে কি জলের প্রয়োজন হয়, প্রচুর জলের প্রয়োজন হয়। তাহলে জলটা তখনই হবে বৃষ্টির ফলে, মানে মনসুন। মনসুন মানে হচ্ছে কি, মনসুন মানে যখন হচ্ছে বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে যে শস্যগুলো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে সেটা গম, সরিষা তো হবে না, সরিষা তোমরা জানো এই সময় হচ্ছে, এখন বৃষ্টি সৃষ্টি কিছু নেই। ধান, ভুট্টা, ভুট্টা হবে না। ছোলা মটর হবে না, তাই না? তাহলে কোনটা হবে? হ্যাঁ, ধান ভুট্টা হতে পারে, ভুট্টা। আচ্ছা, আর হচ্ছে কি ছোলা মটর হবে না। আচ্ছা, তারপর হচ্ছে জব গম হবে না, জবের জন্য খুব বেশি জল লাগে না। তাহলে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু অপশান এখানে হচ্ছে কি উত্তর কোনটা হবে? ধান ভুট্টা, ঠিক আছে। তো উত্তর হয়ে যায়, যারা যারা অপশান 2 বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো, ঠিক আছে। ধান থাকা মানে সেটা হবে আর কি, ঠিক আছে, ধান থাকা মানে সেটা হবে। চলো নেক্সট, এর বলছি রবি শস্যটা কি শীতকালের? রবি হচ্ছে শীতকালের ফসল, একদম ঠিক বলেছো। খারিফটা মনে রাখবে মনসুনে যেটা হয় আর কি, বুঝতে পেরেছো তো? মনসুন সিজনে যেটা হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 76, ভালো করে পড়বে। হ্যাঁ, S1 বলেছে, দেখো বিবৃতি আর কি। S1 বলেছে যে ঘর্ষণ সবসময় একটি অসুবিধা। আচ্ছা, S2 বলেছে তলগুলিতে অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো যায়। ঘর্ষণ বাড়ানোর জন্য লুব্রিকেন্ট বা পিচ্ছিল্যকারী পদার্থ ব্যবহৃত হয়, ঠিক আছে। ঘর্ষণের কথা তোমরা পড়তে গেলে তোমরা রেল লাইনের কথা পড়বে, রেল লাইনের যে পাত, তাই না? তো সেটা পড়লে আরো ভালো বুঝতে পারবে আর কি, ঠিক আছে। তাহলে কোনটা হবে বলো? বলো কোনটা হবে? দেখো, প্রথম কথা হচ্ছে কি ফ্রিকশন বা ঘর্ষণ, এটা হচ্ছে কি খুবই একটা আমাদের মানে প্রাত্যহিক জীবনে খুবই দরকারি একটা বিষয়। তার কারণ হচ্ছে ফ্রিকশন হচ্ছে কি কখনো কখনো নেসেসারি হয়, যখন আমরা ধরো দেখবে এই যে ধরো বৃষ্টি হলে আমরা যদি জুতো পরে মাটিতে হাঁটি, দেখবে পিচ্ছিল হয়ে যায় বলে আমরা পড়ে যাই। তো এই জন্য সারফেসটা বা অনেক সময় যারা খেলোয়াড়রা দেখবে তাদের পায়ের নিচে কি থাকে গো, স্পাইক লাগানো থাকে না, শুয়ের নিচে পায়ে স্পাইক লাগানো থাকে, যাতে ফ্রিকশন হয়, যাতে তারা মানে পড়ে না যেতে পারে। তো এই জন্য সবসময় যে অসুবিধা তা নয়, কখনো কখনো আমাদের সুবিধা হয়, মানে কাজ করে। তলগুলিকে অমসৃণ করলে ঘর্ষণ বাড়ানো যায়, এটা ঠিক না ভুল? এখনই তো আমি বললাম, তাহলে এটা হচ্ছে ঠিক। আচ্ছা, তারপরে দেখো বলেছে ঘর্ষণ বাড়ানোর জন্য লুব্রিকেন্ট বা পিছলকারী দিলে তো তুমি ঘর্ষণ কি করে বাড়াবে? কমে যাবে, তাই না? কমে যাবে, তাই তো? আমি ঠিক বলেছি তো? তো সেই জন্য আমরা বলতে পারি
যে এখানে হচ্ছে কি অপশান টুটা সত্য শুধু, বাকিগুলো হচ্ছে মিথ্যা, তাই না? বাকিগুলো মিথ্যা, তাহলে অপশান টু মানে শুধু হচ্ছে S2টা সত্য, বাকিগুলো সবই মিথ্যা, তাই না? আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই কিন্তু তোমরা সঠিক উত্তরই বলেছো। চলো পরের কোশ্চেনে যাই। দেখো ভালো করে শোনো, কোশ্চেন নাম্বার 77। এনসিএফ মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য নিচের কোনটি নয়? নোট বলেছে স্বাভাবিক কৌতূহল এবং সৃজনশীলতাকে লালন করা, সমস্ত বৈজ্ঞানিক সূত্র এবং সংজ্ঞা মুখস্থ করা, যুক্তি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানো, সততা এবং হচ্ছে সহযোগিতার মূল্যবোধ গড়ে তোলা। ঠিক আছে, দেখো ন্যাশনাল কি বললাম, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে কি আমাদের যে উচ্চ প্রাথমিক স্তরে আমরা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য করি, সেটা নয় বলেছে, নোট বলেছে, হ্যাঁ নোট বলেছে নয়। কোনটা নয় বলেছে একদম, তাহলে টু এরটা নয়। তাহলে কারণ হচ্ছে কি সমস্ত বৈজ্ঞানিক সূত্র মুখস্থ করা তো হবে না বাবা, তাই না? মুখস্থ করা হচ্ছে কি কোনোভাবেই কোনো মানে যদিও বাচ্চারা করলেও সেটা কি আর মানে নিয়মে কি থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি যে এই অপশনটা দেখলেই সঙ্গে সঙ্গে তোমরা তাড়িয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার স্যার 7। বলছি এইটা উত্তর করার জন্য এনসিএফ মানে জানারও দরকার নেই, মানে এরকম নেগেটিভ উত্তর থাকলেই সেটা হবে না। একদম গুড। দেখো একজন শিক্ষক ক্লাসে গুচ্ছমূল বিশিষ্ট একটি উদ্ভিদ দেখালেন, ছাত্রদের এদের পাতার শিরাবিন্যাস শনাক্ত করতে বললেন। তাহলে গুচ্ছমূল মানে বুঝতে পেরেছো, তাহলে সেটা একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ মানে তার শিরাবিন্যাস কেমন হবে? সমান্তরাল শিরাবিন্যাস, তাই না? যারা বায়োলজির নয় তোমরা ভালো করে শুনে নাও, ঠিক আছে? মানে আগে দেখলে হচ্ছে গুচ্ছমূল মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ মানে সমান্তরাল শিরাবিন্যাস, মানে শিরাবিন্যাস। তো উত্তর হয়ে যাবে কি অপশন টু। এটা একদম সোজা ছিল, সবার জন্য নয়, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তাদের ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে। চলো কোশ্চেন নাম্বার 79 বলেছে নিচের কোনটি একটি ভৌত পরিবর্তন? লোহার মরিচা ধরা, কাগজ পড়ানো, মোমের গলন, খাদ্য পরিপাক। এটা তো তোমরা বুঝতে পেরে গেছো, বাচ্চারাও পেরে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোমের গলন, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 80 বলেছে দেখো যে এখানে আবার বিবৃতি দিয়েছে, বলেছে দেখো S1 বলেছে শুক্র হলো রাতের আকাশের উজ্জ্বলতম গ্রহ। S2 বলছে শুক্রকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয়। S3 বলে যে শুক্রের দুটি প্রাকৃতিক উপগ্রহ আছে, তাই না? একদম পুরো শুক্র গ্রহতে চলে গেছে, তাই না? এটা একটু মনে হচ্ছে যে মানে ভূগোল ঘেঁষা কোশ্চেন দিয়ে দিয়েছে, যাই হোক। তো সেক্ষেত্রে এটা পারবে তোমরা, কিন্তু চেষ্টা করলে পারবে, তাই না? তাহলে এটা কিন্তু হচ্ছে কি তোমার শুক্র হচ্ছে কি রাতের আকাশের উজ্জ্বলতম গ্রহ, একদম ঠিকই। এবং এটাকে আমরা ভোরের তারা বা সন্ধ্যা তারা বলি। কিন্তু এর কি দুটো উপগ্রহ থাকে তোমরা ভালো জানবে। এটা তো নিউট্রাল হচ্ছে কি স্যাটেলাইট, মানে এর কোনো হচ্ছে কি উপগ্রহ থাকে না, তাই না? তো এটা কোনো উপগ্রহ থাকে না, নো স্যাটেলাইট। একদম প্রত্যয় একদম সঠিক উত্তর বলেছো, তাই না? প্রত্যয় কিন্তু ভালো স্টাডিতে আছে। যাই হোক, তাহলে এটা কিন্তু হচ্ছে কি উত্তর কোনটা হবে? S1 S2, তাই না? S1 এবং S2, S1 এবং S2 হচ্ছে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 81। ষষ্ঠ শ্রেণীতে বল অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে পড়ানো শুরু করার আগে একজন শিক্ষিকা একটি আলোচনার আয়োজন করলেন। আচ্ছা, যেখানে তিনি শিশুদের কল্পনা করতে বললেন যে তারা যদি একটি বলকে মাটিতে অনেক দূর পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে চায় তবে তারা কি করবে। তিনি শিশুদের উত্তরগুলো কিভাবে সবচেয়ে উপযুক্তভাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে এটা একটা এক্সপেরিমেন্টাল কোশ্চেন, তোমরা বুঝতে পেরে গেছো যে এখানে হচ্ছে কি আমরা মেনলি একটা ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদেরকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করাচ্ছি। ঠিক আছে, তাহলে সেখানে শিক্ষিকা কি করবে আর কি, শিক্ষার্থীদের মূল্যায়ন করতে, আচ্ছা শিক্ষার্থীদের পূর্ব ধারণা যাচাই করতে, ধারণাটি শেখানোর জন্য শিক্ষণীয় কৌশল নির্ধারণ করতে, আচ্ছা শিক্ষার্থীদের বলের সংজ্ঞা দিতে সক্ষম করতে। সঠিক মানে কোনটা উত্তর হবে সেটা আমাদেরকে বলতে হবে আর কি। এটা তোমরা একটু বলো, হ্যাঁ এটা কোনটা হবে তোমরা একটু বলো। দেখো এখানে মূল্যায়ন করা তো হবে না, তাই না? শিক্ষার্থীদের পূর্ব ধারণা যাচাই করা এবং হচ্ছে কি তোমার ধারণাটি শেখানোর জন্য কৌশল নির্ধারণ করতে, একদম ঠিক আছে। বলের সংজ্ঞা না, এটা হচ্ছে কি আমার মনে হয় বি এবং সি, মানে অপশন 1 হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 82। এখানে বলেছে যে শব্দ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক। ঠিক আছে, শব্দ তরলের চেয়ে বাতাসে দ্রুত চলে, তাই না? শব্দ তরলের চেয়ে বাতাসে দ্রুত চলে।
একটু আগেই তোমাদেরকে বললাম না, একটু আগেই তো বললাম যে শব্দ হচ্ছে কি আগে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি যাবে, তারপর হচ্ছে কি তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। একটু খেয়াল করবে তোমরা। তাহলে এখানে বলেছে দেখো শব্দ তরলের চেয়ে বাতাসে দ্রুত চলে, তাহলে নিশ্চয়ই হবে না। শব্দ শূন্য মাধ্যমে দিয়ে চলতে পারে না, একদম ঠিক। শব্দ একটি তির্যক তরঙ্গ। আচ্ছা, শব্দ তীক্ষ্ণতা তার বিস্তারের উপর নির্ভর করে। এখানে সঠিক বলেছে, অলরেডি তো আমরা সঠিক পেয়ে গেছি বাবা, অলরেডি তো আমরা সঠিকটা পেয়ে গেছি, তাই তো? তাহলে কি হবে, 2 এরটা হবে। চলো নেক্সট। নেক্সট এবার কি বলছে দেখো, এবার বলেছে কোশ্চেন নাম্বার, হ্যাঁ কি বলছো, কেউ কেউ কিছু বলছো? চলো নেক্সট। এবারে দেখো, এবারে বলেছে একটি অস্পর্শক বলের উদাহরণ দাও। যদি মানে না বুঝতে পারো, এখানে ইংলিশে দেওয়া আছে দেখো, নন কন্ট্যাক্ট ফোর্স আর কি। ঘর্ষণ বল, পেশি বল, চৌম্বক বল, প্রযুক্ত বল। ঠিক আছে, কি হবে? একদম একদম চৌম্বক বল। ঠিক আছে, চৌম্বক বল, অপশন হচ্ছে কি 3। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 84। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে, মিথেন ঠিক আছে, নাইট্রোজেন হবে না, তাই না? নাইট্রোজেন বাদে বাকিগুলো সব গ্রিনহাউস গ্যাস। চলো নেক্সট। এবার বলেছে উদ্ভিদের পত্ররন্ধ্রের প্রধান কাজ কি? পত্ররন্ধ্রের প্রধান কাজ বাচ্চারাও পারবে। তাহলে কি হবে, গ্যাস বিনিময় বাষ্পমোচন করা। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করব? তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য আমরা কি ব্যবহার করি, তাই না? তাহলে আমরা ব্যবহার করি কি, একদম, তাহলে হচ্ছে কি ব্যারোমিটার ব্যবহার করি আমরা। বায়ুর চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটারই ব্যবহার করি। চলো। আচ্ছা, মানুষের চোখের কোন অংশটি চোখের ভেতরের প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে কোনটা হচ্ছে কি আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করছে? একদম ঠিক, আইরিস। আইরিসটা হচ্ছে কি আমাদের কি করছে, কতটা পরিমাণ লাইট ঢুকবে সেটাকে হচ্ছে কি মেজার করে দিচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 88। আচ্ছা, নিচের কোনটি একটি সঠিকভাবে মেলানো জোড়া? ভালো ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে, ভালো ছেলে ভালো মেয়ে দৃষ্টিভঙ্গি অধিক সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ ভালো। আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি মানবতার জন্য, সামাজিক ন্যায় বিচারের নীতি বজায় রাখা। সামাজিক চুক্তি দৃষ্টিভঙ্গি অন্যদের উপলব্ধির বিবেচনা। শাস্তি ও বাধ্যতা দৃষ্টিভঙ্গি খারাপ ফলাফল এড়িয়ে চলা। ঠিক আছে, কোনটা হবে বলো? এটা বলেছে কি বলে দেখি, সঠিকভাবে মেলানো। তাহলে শাস্তি বাধ্যতা দৃষ্টিভঙ্গি খারাপ ফলাফল এড়িয়ে চলা। আমার মনে হয় অপশন 4 এরটা করা উচিত, তাই না? এটা কোহলবার্গের থিওরির অনুযায়ী দেওয়া হয়েছে, তাই না? অ্যাকর্ডিং টু কোহলবার্গ থিওরি, পানিশমেন্ট ওরিয়েন্টেড যেটা যেটা হয় সেটা হচ্ছে কি অ্যাভয়েডিং দ্য নেগেটিভ কনসিকুয়েন্সেস, তাই না? তো এই জন্য হচ্ছে অপশন 4 এরটাই করো তোমরা। ঠিক আছে, এটা কোহলবার্গের হচ্ছে কি তোমার থিওরি, তাই না? চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 89। যা পিয়াজে এবং ভাইগটস্কি কোন বিশ্বাসে একমত ছিলেন? মানে দুজনের হচ্ছে কি তোমার সিমিলারিটি জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে দেখো বলেছে যে ভাষা চিন্তাকে প্রভাবিত ও নির্ধারিত করে। আচ্ছা, শিক্ষার উপর সংস্কৃতির গভীর প্রভাব রয়েছে। শিশুদের বিকাশ পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে ঘটে। শিশুরা অর্থ তৈরি হচ্ছে কি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। দেখো একমত ছিলেন, কোনটাতে একমত ছিলেন আর কি? আচ্ছা, এখানে অর্থ মানে হচ্ছে কি আলাদা জিনিস, তাই না? থিঙ্কিং কে বলা হয়েছে। দেখো, চিলড্রেন্স আর ইনভলভ ইন দ্য প্রসেস অফ দ্য মেকিং মিনিং। মিনিং মানে হচ্ছে কি এখানে অর্থ। তো দেখো এখানে হচ্ছে কি আমার অপশন 4 এরটা হবে বাবা, তাই না? অপশন 4 আমি দেখতে পাচ্ছি কেউ একজনও বলোনি। যা পিয়াগেট এবং হচ্ছে কি লেভ ভাইগটস্কি দুজনের যে যারা থিঙ্কিং যে সিমিলারিটিস ছিল, এই যে চিলড্রেন্স আর ইনভলভ ইন দ্য প্রসেস অফ মিনিং মেকিং। ঠিক আছে, অপশন 4 হবে। চলো লাস্ট কোশ্চেন আজকে। ভাইগটস্কি প্রস্তাব করেছিলেন যে ড্যাশ শিশুদের চিন্তা বড়দের থেকে পরিমাণগতভাবে আলাদা, শিশুদের চিন্তা বড়দের থেকে গুণগতভাবে আলাদা, শিশুদের অনেক সম্ভাবনা রয়েছে যার মধ্যে এমন একটা কাজ অন্তর্ভুক্ত করা যা অন্যদের সহায়তা করতে পারে। শিশুরা অবাধ্য হয়ে জন্মায় এবং তাদের সামাজিক আচরণ শেখানো প্রয়োজন হয়। ঠিক আছে, কি হবে? এটা জেডপিডি কথা বলেছে, তাহলে অপশন 3 এরটা হবে না? জেডপিডি মনে পড়ছে? জেডপিডি আমি বারবার তোমাদেরকে পড়িয়েছি। জেডপিডি মানে হচ্ছে কি জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তাই না? তাই তো, এটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু ভাইগটস্কি থিওরি। তো এটাতে আমরা দেখতে পাই যে চিলড্রেন্স হ্যাভ এ লট অফ পোটেন্সিয়াল হুইচ ইনক্লুডস টাস্ক দে ক্যান ডু উইথ আদার সাপোর্ট, তাই না? এটাকে আমরা জেডপিডি বলি, তাই তো, জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো
এতবার পড়ালাম তাও হচ্ছে কি তোমরা না বলেছো, সবাই বলেছো, তোমরা কিন্তু সবাই ভালো, আর বলা যাবে না তোমাদের, তাই না? চলো তাহলে আজকে ক্লাসটা কার কেমন লাগলো বলো, তাই না? ভালো লেগেছে তো? ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেন যদি কেউ প্র্যাকটিস করে না, আই হোপ তার কাছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেটের কোশ্চেন কিছু হচ্ছে কি মাইনে রাখবে না, পেরে যাবে তোমরা, তাই তো? চলো দেখো, তাহলে হচ্ছে কি আমরা পরের ক্লাসে দেখা করছি তাহলে, ওকে।